লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েতের প্রথম পর্ব। এরই ধারাবাহিকতায় আজ ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে চলছে বয়ান। বেলা ১:৩০টায় বড় জামাতে অনুষ্ঠিত হয় জুমার নামাজ। নামাজে তাবলিগের জামাতের লাখো মুসল্লি ছাড়াও অংশ নেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি। জানা গেছে, এখন পর্যন্ত ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি মেহমান এসেছেন ইজতেমা ময়দানে। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ বিদেশের আলেমদের বয়ান শুনছেন। প্রথম পর্বের ইজতেমায় ময়দানে এসেছেন ৪১ জেলার মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে প্রথম পর্ব। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন টঙ্গী তুরাগের ৫৮তম বিশ্ব ইজতেমা ময়দানের প্রসঙ্গে, তো আমি যদি আপনার মাধ্যমে মাইটিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো আমি এখন ইজতেমা ময়দানের ভিতরে বিদেশি যে খিত্তা আছে সেখানে অবস্থান করছি। তো গতকালকে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে এবারের প্রথম পর্বের প্রথম ভাগে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আর আজকে যেহেতু তার দ্বিতীয় দিন চলছে, তো আজকে আবার জুম্মাবারে তো জুম্মার নামাজ ইমামতি করবেন মাওলানা জুবায়ের সাহেব ইমামতি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ইজতেমা মাঠে যারা আগত মুসল্লিরা যারা এসেছেন এবং ঢাকা এবং গাজীপুর পাশাপাশি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে মুসল্লিদের একটা ঢল নেমেছেন। তারা একসাথে বড় জমায়েতের সাথে তাদের জুম্মার নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন আমাদেরকে, যে একসাথে বড় জমায়েতে জুম্মার নামাজ আদায় করলে অনেকে সব পাওয়া যায় বলে তারা আশা করেন বলে তারা বলছেন। এছাড়া মুসল্লিরা যার খিত্তায় অবস্থান নিয়েছেন এবং এই খিত্তায় অবস্থান নিয়ে বিভিন্ন ঈমান আমল সম্পর্কে তারা শিক্ষা নিচ্ছেন এবং শিক্ষা নিয়ে তারা তাদের পার্থিব জীবনে তারা সেই শিক্ষাটা তারা কাজে ব্যয় করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলা যায়, তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় ৭,৫০০ অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছেন, যাতে মুসল্লিদের ইজতেমা শেষ করে এবং তাদের গন্তব্য বা বাড়ির উদ্দেশ্যে তারা নির্বিঘ্নে যেতে পারেন। এছাড়া আরেকটি কথা না বললেই না, এবারে ইজতেমা ৫৮তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের ৪১টি জেলা এবং ঢাকার একাংশ মিলে হচ্ছে এবং বাকি ২২টি জেলা এবং ঢাকার একাংশ নিয়ে আগামী ৩রা ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ম ফেব্রুয়ারি শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এ ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ। আগামীকাল পর্দা উঠছে অমর একুশে বইমেলার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রাণের এই মেলার উদ্বোধন করবেন। এবারের বইমেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে বইমেলা প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, বইমেলার সার্বক্ষণিক নিরাপত্তার জন্য কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের বাইরেও র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। বইমেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ভারী যানবাহন চলতে পারবে না বলেও জানান ডিএমপি কমিশনার। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। মেটাল ডিটেক্টর, আর্টসওয়ে, ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে।
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক দেবী রানী রায় এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান 15 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি নুরুজ্জামান আহমেদ। এছাড়া তার বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুর শহরের সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপরিবারে সৌদি আরবে উমরাহ করতে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দুবাইয়ে ভর্তি করা হয়। গত 16 জানুয়ারি 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। গত 18 ডিসেম্বর 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। এর আগে গত বছরের 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন 8টি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন। কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা 2টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 2007 সাল থেকে তিনি কারাগারে ছিলেন। বিগত সময়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়। সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, গত 1.5 দশক জামায়াতে ইসলামীর কর্মীরা বাবা মায়ের জানাজায় পর্যন্ত শরিক হতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষদের জন্য দুঃস্বপ্ন ছিল তা যেন আর কখনো কাউকে প্রত্যক্ষ করতে না হয়, এজন্য কাজ করবে জামায়াতে ইসলামী। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়াই। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ দিন আর ছুটির দিন হওয়ায় জমজমাট হয়ে উঠেছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। বাণিজ্য মেলায় আছেন সহকর্মী এস এম তানবীর, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তানবীর, শেষ দিনে বাণিজ্য মেলায় ভিড় এবং বিক্রি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি আমাতুল, আপনাকে ধন্যবাদ। আমি আছি চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার, যেখানে প্রতি বছর বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে 2022 সাল থেকে। আপনি যেমনটি বলেছেন যে আজকে বাণিজ্য মেলার শেষ দিন। আপনি জানেন যে 1 জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে এবং 31 জানুয়ারি এই মাসব্যাপী মেলার আয়োজন ছিল। আমরা এখানে এসে ক্রেতা বিক্রেতা সকলের সাথে কথা বলেছি। বিক্রেতারা বলেছেন তারা আবেদন করেছিলেন মেলার সময়সীমা বাড়ানোর জন্য, কিন্তু আয়োজকরা সেই আবেদন গ্রহণ করেননি। অর্থাৎ আজকেই বাণিজ্য মেলার শেষ দিন এবং আজকে সন্ধ্যাবেলা বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সেখানে এই মেলার এই মাসব্যাপী যে ক্রয় বিক্রয় পরিসংখ্যান সেগুলো সম্পর্কে তারা তথ্য দেবেন এমনটি বলা হয়েছে। এখানে আমরা এসে দেখেছি যে আজকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি এবং শেষ দিন হওয়ায় বিক্রেতারা ক্রেতাদের টানতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন, ছাড় দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তারা বলেছেন হয়তোবা আর একটু সময় বাড়ালে তাদের জন্য ভালো হতো, তবে যে এই পর্যন্ত যে বিক্রয় হয়েছে তাতে তারা সন্তুষ্ট। মেলার প্রথম দিকে তাদের সেরকম বিক্রয় না থাকলেও শেষ দিকে এসে আসলে বিক্রয় বেড়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা ঘুরতে এসেছেন কিংবা কিনতে এসেছেন তাদের সাথে, তাদের কেমন লেগেছে এই মেলার আয়োজন। আসলে আপনি তো ব্যবসায়ী, কেমন ব্যবসা হলো এবার? না, মোটামুটি ব্যবসার পরিস্থিতি ভালোই, খারাপ না ইনশাল্লাহ। আল্লাহ যথেষ্ট পরিমাণে ব্যবসা করেছে। আর অন্যান্য বছর থেকে এবছর বাণিজ্য মেলার মধ্যে জনগণও মন খুলে আসতে পারছে। বাণিজ্য মেলার পরিস্থিতিও এবার খুব সুন্দর এবং মানে সর্বদিকে ভালো।
জি ধন্যবাদ। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি। ভাইয়া, আজকে তো মেলা শেষ, কেমন লাগলো এবছর মেলার আয়োজন? এবছর মেলা তো আজকেই, এর আগে আসছি, আজকে আসছি, ভালোই লাগছে। দাম টাম কেমন ছিল, মেলার বিক্রয় কেমন ছিল? দাম যেরকম যেটা পূর্ণ সেরকম সেই রেটেই পাওয়া যায়, মোটামুটি ভালো। আপনি একটু কথা বলতেন, কেমন লাগলো আপনার মেলা এই বছরের আয়োজন, কেমন লাগলো? আজকে তো শেষ। না, ভালোই লাগলো। কেনাকাটা করলেন? কেনাকাটা হয়েছে, মানে প্রথমবার যখন আসছি, এবার একটু কম হচ্ছে। জিনিসপত্রের দাম তো একটু বেশি থাকে মেলা মানেই জিনিসপত্রের দাম বেশি, কারণ এই জিনিসগুলি সব জায়গায় আছে, তারপরও মানুষ মেলায় আসছে, কিনছে, এটাই আর কি। ধন্যবাদ রহমতুল। আসলে আজকে মেলা শেষ দিন হওয়ায় এখন দুপুরের সময় হয়তোবা বিকেলের দিকে আরও ক্রেতা সমাগম বাড়বে এমনটা আশা করা হচ্ছে। বিক্রেতারাও বলছেন হয়তোবা বিকেলের দিকে আরও দর্শনার্থী বাড়তে পারে। এই ছিল বাণিজ্য মেলার এই পর্যন্ত সর্বশেষ তথ্য। তানবীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম তানবীর। এবারে মাই টিভি বিশেষ। শেখ হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে বলে উল্লেখ করেছেন রাজনীতিবিদরা। তারা বলেন, কারণে অকারণে এমন হত্যাকাণ্ড ঘটলে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অপমান করা হয়। সীমান্তে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করে তারা বলেন, আর যাতে একজন মানুষও মারা না যায় সেজন্য ভারত ও বাংলাদেশকে আন্তরিক হতে হবে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার সীমানা রয়েছে। এসব সীমান্তে বিভিন্ন সময়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ঘটছে গুলি চালানোর ঘটনা, বাড়ছে হত্যাকাণ্ড। 2000 সালের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে প্রায় 1500 বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ভারত কোনো না কোনোভাবে বিগত হাসিনা সরকারকে সহযোগিতা করেছে ফ্যাসিবাদকে ক্ষমতায় রাখার জন্য। শেখ হাসিনা পররাষ্ট্রনীতি সহায়তা করেছে এবং এই বর্ডার কিলিংগুলা বাড়ানোর ক্ষেত্রে। ভারত বাংলাদেশ সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ড, আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এত হত্যাকাণ্ড কখনো ঘটে না, এবং হত্যাকাণ্ড ঘটার পরেই যে ধরনের যুক্তি দেওয়া হয় একেবারে অগ্রহণযোগ্য। হ্যাঁ, যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তাকে নিবৃত করার জন্য তো নানা মাধ্যম ব্যবহার করতে হবে, কিন্তু হত্যাকাণ্ড মোটেই সমাধান না। ফেলানীকে যে হত্যা করেছে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। বিভিন্ন সময় তারা এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করে অত্যন্ত পরিকল্পিত এবং কোনো রকম উত্তেজনা ছাড়াই ঠান্ডা মাথায় তারা এই হত্যাগুলো করে। একটা স্বাধীন ভূমিতে আপনি অস্ত্রধারী আর একটা পাশের দেশের বিএসএফকে আপনি ঢুকতে দেবেন বা ঢুকবে তারা, এটা তো অকল্পনীয় ব্যাপার। এটাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়। তারা বলেন, কেউ আইন অমান্য করলে তা প্রতিরোধের অনেক উপায় আছে, কিন্তু তা না করে একটি স্বাধীন দেশের নাগরিকদের গুলি করে হত্যা করা কখনোই সমাধানের পথ হতে পারে না। যে হত্যাকাণ্ডগুলো ইতিমধ্যে সংঘটিত হয়েছে তার প্রকৃত ঘটনা খুঁজে বের করা এবং এর সাথে যারা জড়িত তাকে যার যার আইন অনুযায়ী বিচারের আওতায় আনা আমরা প্রয়োজন মনে করি। একই সাথে আর যেন একটা হত্যাকাণ্ড না ঘটে তার জন্য যা যা করা দরকার দুই দেশের সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তার আলোচনা করেই এটা সমাধান করবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ভারতও এটা সিরিয়াসলি নেবে যে বাংলাদেশ ভারত বর্ডারে যেন কোনোভাবেই কোনো নাগরিক, ভারতের নাগরিকও না বাংলাদেশের নাগরিক না, যেন মৃত্যুবরণ না করে। মানুষকে খুন করে এটা মার্ডার করে এটা কিন্তু সম্ভব না। তো সুতরাং এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যদি তাদের রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে তো আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা তাদের নৈতিক দায়িত্ব। আর বাংলাদেশের জনগণ যে কোনো সময়ের চেয়ে আগেও সচেতন ছিল, এখন আরও নতুন করে সচেতন হয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সজাগ। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও গুলিবন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড় হবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনবিআরের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে। ৩১ বছরের চাকুরি জীবনে পারিশ্রমিক বাবদ সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন প্রায় ১,৪৩,৩৬,০০০ টাকা, কিন্তু সম্পদ করেছেন প্রায় ৬০ কোটি টাকার। অভিযুক্ত ব্যক্তির নাম মেজবা উদ্দিন ভূঁইয়া। চট্টগ্রাম বন্দর এলাকায় সিএনএফ-এর ব্যবসার আড়ালে কানাডায় টাকা পাচার করে গড়ে তুলেছেন সাম্রাজ্য। ঢাকায় বাড়ি ছাড়াও পূর্বাচলে প্লট, ফ্ল্যাট সহ ব্যাংকে রয়েছে স্ত্রী সন্তানের নামে কয়েকটি এফডিআর। মুজিবুর রহমানের ২ পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। মেজবা উদ্দিন ভূঁইয়া ১৯৯০ সালে জাতীয় রাজস্ব ভবনে ক্লার্ক হিসেবে চাকরি শুরু করেন। পর্যায়ক্রমে কয়েক ধাপ পেরিয়ে রাজস্ব কর্মকর্তা থেকে ২০২১ সালে হয়েছেন কাস্টমসের সহকারী কমিশনার। দীর্ঘ ৩১ বছর চাকরির জীবনে সরকারের কাছ থেকে পারিশ্রমিক বাবদ বেতন পেয়েছেন ১,৪৩,৩৬,০০০ টাকা। আর এই টাকায় ঢাকা শহরে পরিবারের প্রতিদিনের খরচ যেখানে মেটানো প্রায় অসম্ভব, সেখানে তিনি সম্পদ গড়েছেন প্রায় ৬০ কোটি টাকার। রাজধানীর বনশ্রী সি ব্লকে ২ নম্বর রোডে এই ৬তলা বাড়ির মেজবা উদ্দিন এর নিজের নামে। ডেমরার ভালুদিতপুরে ৬ কাঠার প্লট। মিরপুর রূপনগর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে আরও একটি প্লট, যার জমির পরিমাণ ৪ কাঠা। আচ্ছা, আপনার এই পিছনের বাড়িটা কয়তলা? দেখান তো। এটা তো ৬তলা। এই বাড়ির মালিকের নাম কি? মেজবা উদ্দিন ভূঁইয়া। আপনি কি করেন? কাস্টমসে নাকি চাকরি করে। আমি শুনছি ৩টা। এই যে একটা, আর একটা শুনছি উত্তরায়, আর একটা শুনছি ধানমন্ডিতে আর কি। লিগেলভাবে চাকরি করে টাকা কামায় ঢাকা শহরে ২-৪টা বাড়ি করা প্রশ্নই ওঠে। এটা নিশ্চয় অনিয়ম করছে। এই ৬তলা বাড়ির মালিক মেজবা সাহেব। মেজবা সাহেব উনি কোন জায়গায় চাকরি করেন? ঢাকায় চাকরি করতো কাস্টমে। মাইটিভির দীর্ঘ ৪ মাসের অনুসন্ধানে বেরিয়ে আসে মেজবা উদ্দিনের থলের বিড়াল। ধানমন্ডির এলিফ্যান্ট রোডে কঙ্কর টাওয়ারে ৯ তলায় একটি ফ্ল্যাট, যার মালিকানায় নাম রয়েছে মেজবার নাম। উত্তরার ১৩ নম্বর সেক্টরে স্ত্রী নাজবার নামে কিনেছেন ২টি ফ্ল্যাট, আর স্ত্রীর ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনের নামে প্রিমিয় গাড়ি কিনে ব্যবহার করছেন মেজবার পরিবার। টরেন্টোতে কিনেছেন আলিশান বাড়ি। বর্তমানে কানাডার রাজধানী মন্ট্রিয়ালে আরও একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন তিনি। মেজবা উদ্দিন ভূঁইয়া উনি আমাদের এখানে একটা ফ্ল্যাট আছে 9A, এই ফ্ল্যাটের মালিক। বনশ্রীর দিকে বাড়ি আছে, ওইদিকে থাকে। যারা লুটপাট করছে, যারা দুর্নীতি করছে দেশের মধ্যে, ঠিক আছে, অসুল সম্পত্তির মালিক হয়েছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু অদূর ভবিষ্যতে কেউ দুর্নীতির কাছে না জড়ায় যায়। অভিযোগ উঠেছে মেজবা উদ্দিন সরকারি চাকরির পাশাপাশি চট্টগ্রাম সিএনএফ-এর ব্যবসার আড়ালে টাকা পাচার ও জাল জালিয়াতির সাথে জড়িত। এছাড়া পূর্বাচল নতুন শহরে জামিন নামে এক বৃদ্ধ আদিবাসীকে ভয় দেখিয়ে ৪ কোটি টাকার ৫ কাঠার প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে মেজবা উদ্দিনের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গ্রামের বাড়ি ছাগলনাইয়াতে জমি দখলের অভিযোগ রয়েছে মেজবার ভাই নাসিরউদ্দিন পল্টুর বিরুদ্ধে। কিভাবে এত সম্পদের মালিক হলেন জানতে মেজবা উদ্দিন ভূঁইয়ার বনশ্রীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কল দিয়ে কিংবা খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি। আমার একটা ফ্লোর রয়েছে ৫ কাঠা। এই ফ্লোরের মধ্যে প্রতারক চক্রান্তে আমার বিক্রি করার কথা কইল। ওরে আমার এটা ভয় দেয়, আমার এটা লোনের কাগজ, সাদা কাগজ, কিছু কথা না, আমরা কিছু টাকা দেব। ওর এই কথা কয়ে তার রেজিস্ট্রি করে নিয়েছে। মেজবা উদ্দিন চাকরি করে কাস্টমার হচ্ছে। ওনার বিভিন্ন অঙ্গে বয়বীতিতে আয়া ২৭০ নম্বর রোড, ২০ নম্বর সেক্টর, ২০ নম্বর প্লট, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আগে প্লটটা নিয়ে নিছি। কাস্টমসের যে অফিসার আছিল মেজবা উদ্দিন, ওনারা জোর করে বিভিন্ন চক্রান্ত বয়বীতিতে আসছে, সাদা কাগজ, এই প্লট টিকবে না, এই ধরনের কথা বলছে। এরা মূর্খ মানুষ, গ্রামের মানুষ বুঝে নাই, দুর্নীতিবাজ, তাদের বিচারক আমরা চাই। এরা 2 ভাই আছে, একজন হলো মেজবা, একজন হলো নাসিরউদ্দিন ফটু, আর লগে আছে সেরাজ পাটোয়ারি। এরা আপনার দলিলে হলে এক জায়গায়, আসি বসিছে আরেক জায়গায়, বাদ বাকি ওই জায়গাগুলো আমাদের দখল করে রেখেছে। আর এরা বলছে দলিল পাইবি না, এখান থেকে চলে যা, নাহলে চুরির মামলা, ডাকাতির মামলা দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ABM নাজমুস সাকিব বলেন, সরকারের যে কোনো পর্যায়ের চাকরিজীবী হোক না কেন, দুর্নীতি ছাড়া এত বিত্ত ভৈরবের মালিক হওয়া সম্ভব নয়। একজন যেই ধরনের বিপুল অর্থ বৈভবের কথা আপনি বললেন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা আমাদের যে ক্রিমিনোলজির ভাষায় যেটাকে আমরা বলি, যে একটা অপরাধ বা যে করাপশন, তার যে পজিশন, তার যে পাওয়ার, সেটা ব্যবহার করে হয়তোবা তিনি আরও বেশি সম্পদ আহরণ করার চেষ্টা
চেষ্টা করেছেন বিভিন্ন মানে যেটাকে আমরা বলি ফ্রডেন্সের মাধ্যমে অথবা নানাভাবে ছলচাতুরির মাধ্যমে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বহুমাত্রিক দুর্নীতি ছাড়া বিপুল পরিমাণের সম্পদ অর্জন করা সম্ভব না। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে তদন্ত সাপেক্ষে দেশ এবং দেশের বাইরে পাচার হওয়া সম্পদ বাজেয়াপ্ত করে দোষীকে আইনের আওতায় আনা বলে মন্তব্য করেন তিনি। যে পর্যায়ে সরকারি কর্মচারী হোক না কেন, নিজস্ব বা বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই বলতে হবে। কারণ যে বেতন ভাতা তারা পেয়ে থাকেন, সমস্ত সুযোগ সুবিধা বিবেচনা করলেও বৈধ আয়ের সাথে উপরে নির্ভর করে এই ধরনের সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে প্রক্রিয়ায় এই সম্পদের মালিকানা অর্জন করেছেন, সেই প্রক্রিয়ার মধ্যেও নিশ্চয়ই তিনি নিজে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে করেছেন। সেটি দৃশ্যত যেটা তার ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা অর্থাৎ যে কার্যালয়ে কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বের অবস্থানটাকে অপব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে সেটি করেছেন। এই প্রক্রিয়ায় অর্জিত অর্থ তিনি দেশের বাইরেও প্রচার করে থাকেন। যেটি তথ্য প্রকাশিত হচ্ছে, তাহলে যেটা হয়েছে বহুমাত্রিক অপরাধ, বহুমাত্রিক দুর্নীতি এখানে সংঘটিত হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বিষয়টি দুদকের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা, এবং তার জন্য যদিও তিনি দেশের বাইরে যদি এখন অবস্থান করে থাকেন, তা সত্ত্বেও কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার সাপেক্ষে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে একদিক থেকে তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা করা, অন্যদিক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনাও সেটাও সম্ভব, যদিও দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিন্তু জবাবদিহিতার বিষয়টা অবশ্যই অনতিবিলম্বে করা উচিত বলে আমরা মনে করি। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা।